প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এম.আর. মল্লিক। ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে আসলে আমি কোন বিষয়ের উপর ক্লাস নিতে যাচ্ছি। নবম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের গণিতের অ্যাসাইনমেন্ট 1 এর উপর আজকে আমার ক্লাস। তো শুরুতে তোমাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা কথা আছে, সেটা হলো অ্যাসাইনমেন্ট আসলে কি। অ্যাসাইনমেন্ট মানে হলো নির্ধারিত কাজ বা অর্পিত কাজ। প্রতিষ্ঠান থেকে তোমার উপর যে কাজ নির্ধারিত করা হয় বা যে কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়, সেই কাজটা তুমি যদি সুচারুরূপে নিখুঁতভাবে তোমার অর্জিত জ্ঞান দ্বারা সুষ্ঠুভাবে সেই কাজটা যদি সমাধান করতে পারো, তবেই একটা অ্যাসাইনমেন্ট সম্পন্ন হলো। অন্যের অ্যাসাইনমেন্ট কপি করে হুবহু সেরকমভাবে তৈরি করা, আসলে এর মধ্যে কোনো কৃতিত্ব নেই। তুমি যদি তোমার অর্জিত জ্ঞান দ্বারা নিজেই নিজের অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করতে পারো, তাহলেই তোমার উপর অর্পিত কাজ বা অ্যাসাইনমেন্ট পূর্ণতা পাবে। এই অ্যাসাইনমেন্টটা করার জন্য তোমাকে যে জ্ঞান লাভ করতে হবে বা অভিজ্ঞতা অর্জন করতে হবে, আমি জানি তোমাদের সেই অভিজ্ঞতাটা আছে, তবু তোমাদের সেই অভিজ্ঞতাটাকে আরও সমৃদ্ধ করার জন্য আমি আজকে প্রত্যেকটা অঙ্কের উপর বিশ্লেষণধর্মী বক্তব্য দেব এবং কিছু উদাহরণ টেনে তোমার উপর অর্পিত কাজটা তুমি কিভাবে সম্পন্ন করবে এটা আমি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, কারণ তোমাদের গণিত অ্যাসাইনমেন্ট 1-এর যে সকল প্রবলেমগুলি দেওয়া আছে তার ভিতরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে 4টা আর সৃজনশীল আছে হলো 3টা, এবং প্রত্যেকটা সৃজনশীলের 3টা অংশ, তাহলে 3 4 12 আর 4 16, মোট 16টা প্রশ্নের উত্তরের সমাধান প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। বিধায় ভিডিওটা একটু বড় হবে, খুব ধৈর্য এবং আগ্রহ নিয়ে ভিডিওটা দেখবে। শুধু অ্যাসাইনমেন্ট তৈরি হবে না, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের বিশাল একটা অভিজ্ঞতা অর্জন হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ধৈর্য সহকারে সময় নিয়ে খাতা কলম হাতে নিয়ে দেখো, তাহলে এই অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা প্রশ্নের সমাধান তুমি নিজেই অত্যন্ত নিখুঁতভাবে সমাধান করতে পারবে, আর এখানেই তোমার অ্যাসাইনমেন্টের সফলতা আসবে। আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হলো গণিতের অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠায় যে শিরোনামটা থাকবে, সেই শিরোনামটা 2টা অংশে বিভক্ত থাকবে। একটা অংশ থাকবে বাস্তব সংখ্যা ও সেট সম্পর্কিত সমস্যা সমাধান, আর 2 নম্বরে হলো অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়। 2 নম্বরটা অবশ্য তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে, কিন্তু 1 নম্বরটা একটু অন্যভাবে দেওয়া আছে। প্রকৃতপক্ষে এরকম হওয়াই উচিত। আর অ্যাসাইনমেন্ট লেখার সময় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যেগুলি আছে, প্রত্যেকটা প্রশ্ন উঠিয়ে তারপরে উত্তর লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন 1 প্রশ্নটা লিখবা, তার নিচে উত্তর লিখবা। সংক্ষিপ্ত প্রশ্ন 2 প্রশ্নটা লিখবে, তার নিচে উত্তর লিখবে বা সমাধান লিখবে, তারপরে অঙ্কটা করে ফেলবে। এইভাবে 4টা করবে। আর সৃজনশীলগুলির অংশটা, সৃজনশীল সম্পূর্ণ অংশটাই আগে তুলে নিতে হবে। অ্যাসাইনমেন্টের যে তোমাদের কাজ দেওয়া হচ্ছে, সেই কাজটা কিন্তু খাতায় থাকতে হবে। অর্থাৎ আমরা যদি সৃজনশীল 1 নম্বর প্রশ্নের উত্তর করতে চাই, তাহলে 1 নম্বর সৃজনশীল প্রশ্নটা সম্পূর্ণটা আগে তুলব, তোলার পর তারপরে লিখব সমাধান ক, সমাধান খ, সমাধান গ। একইভাবে 2 নম্বরেও 3 নম্বরেও চিত্র এঁকে প্রশ্নগুলি লিখে তারপরে আমরা সমাধান করব। এই বিষয়টা অবশ্যই খেয়াল করবে। তো প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্ন 1, সেটা আমরা একটু দেখি। তোমার সংক্ষিপ্ত প্রশ্ন 1 বলছে 0.6 পৌনঃপুনিক ইন্টু 0.9 পৌনঃপুনিক সমান কত? আমরা এই অঙ্কটা আমাদের এই অঙ্কটা সমাধান করতে বলছে। তো আমরা এই যে আমি একটা হ্যাশ চিহ্ন দিয়ে একটা অঙ্ক তুলেছি, আসলে প্রকৃতপক্ষে আমরা এইটার সমাধানটা আমরা আগে করব। আগে করার পর এই অঙ্কটা করতে গেলে যে সকল প্রক্রিয়া বা যে সকল নিয়ম অনুসরণ করব,
ওই সকল নিয়ম অনুসরণ করে তোমরা এই অঙ্কের সমাধানটা করবে। তাহলে আমরা এটার কাজ শুরু করি। দেখো 0.28 এর উপরে পৌনঃপুনিক ইন্টু 42.18 এর উপর পৌনঃপুনিক। নিয়ম হলো, প্রথম কাজ হলো এই দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিলে পরে যে সংখ্যাটা থাকবে সেটা লিখতে হবে। থাকে হলো 28, মাইনাস করতে হবে দশমিকের আগে অথবা পরে পৌনঃপুনিক ছাড়া যে অঙ্কগুলি আছে সেগুলি বিয়োগ করতে হবে। তাহলে এখানে পৌনঃপুনিক ছাড়া আছে 2, তাহলে আমরা 2 বিয়োগ করলাম। আর নিচে লিখব যে কয়টা পৌনঃপুনিক আছে সেই কয়টা 9 লিখব। তাহলে এখানে একটা পৌনঃপুনিক আছে, একটা 9 লিখলাম। আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যতটি অঙ্ক থাকবে বা ডিজিট থাকবে ততটা শূন্য দিতে হবে। তাহলে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া ডিজিট আছে একটা, এই জন্য একটা শূন্য। একইভাবে এখানেও দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে আমরা পুরো সংখ্যাটা তুলব। 4218 মাইনাস পৌনঃপুনিক ছাড়া যারা আছে তাদেরকে বিয়োগ করব, দশমিকের আগে থাক আর পরে থাক। তাহলে এখানে আছে 42, তাহলে বিয়োগ করলাম 42। এবার দেখো দশমিকের পরে যে কয়টা পৌনঃপুনিক থাকবে যেই কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক বিন্দু থাকবে সেই কয়টা 9 দিতে হবে। তাহলে দশমিকের পরে আমাদের 2টা পৌনঃপুনিক বিন্দু আছে, এই জন্য 2টা 9 দিলাম। আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই বা ডিজিট নাই, এই জন্য আর এখানে শূন্য বসবে না। তাহলে এখানে কত হয়? 26/90 ইন্টু, এটাই থেকে যদি আমরা বিয়োগ করি 4218 মাইনাস 4176 আর হলো 99। এখন একটু খেয়াল করো, এখানে কাটা যায়, এখানে 2 দিয়ে কাটলে হয় 13 আর 2 দিয়ে কাটলে হয় 45। এখানে এটা 9 দিয়ে কাটা যায়, তাহলে 9 দিয়ে কাটলে 9 11 হয় এখানে। আর যদি আমরা 9 দিয়ে কাটি ভাগ 9 দিয়ে কাটলে হবে 464। তো এখন 13 আর এইটা গুণ করলে হয় হলো ইন্টু 13, 6032। আর 45 আর 11 গুণ করলে হয় 45 গুণ 11, 495। এখন যদি 6032কে 495 দ্বারা ভাগ করি ক্যালকুলেটরের সাহায্যেই, তাহলে ভাগফলটা আসবে হলো 12.18585 ... এখানে দেখো 12.1858585 এরকম বারবার আসতে, এই জন্য এটাকে করতে হবে কি 12.1, যে ডিজিটগুলি বারবার আসতেছে সেই ডিজিটগুলি একবার লিখব। একবার লিখে যদি দুইটা ডিজিট বারবার আসতে থাকে তাহলে 2টা ডিজিটের উপর 2টা পৌনঃপুনিক দিব। এটাকে এ পর্যন্ত থামিয়ে দিব। এটাই হলো 1 নম্বরের অ্যান্সার। এখন এইখানে যে ফর্মুলাটা প্রয়োগ করা হয়েছে, তোমার যে মূল অঙ্ক ছিল যেমন 0.06 পৌনঃপুনিক, এখানে তো দেখো প্রথমে 0 এবং পৌনঃপুনিক বাদ দিয়ে লিখবো হলো 6, আর বিয়োগ হবে কত? বিয়োগ 0। এটা না লিখলেও হবে, এটা আমাদের লেখার দরকার নাই, 0 আর বিয়োগ করার দরকার নেই। আর 6-এর উপরে পৌনঃপুনিক আছে হলো একটা, এই জন্য একটা 9। একইভাবে এইটাও এইভাবে করে ঠিক গুণ দিয়ে এই প্রক্রিয়ায় করে যাও, হয়ে যাবে। এবার দেখো 2 নম্বর বলছে কি 32 সমস্ত 37 এর 21 এর আবৃত্ত দশমিকে
প্রকাশিত মান কত। অর্থাৎ এটা একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে আমরা একটা সাধারণ ভগ্নাংশ অর্থাৎ লব-হর আকারে সাজিয়ে সেখান থেকে আমরা আবৃত দশমিকে প্রকাশ করব। তাহলে এইটার জন্য এটা তোমরা নিজেরা করবা, এটা আমি করাই দেব। ঠিক এইটা যেভাবে যে প্রক্রিয়া করা হচ্ছে সেই অর্জিত জ্ঞান দ্বারা তোমরা ওইটা করবা। তাহলে এইটার জন্য প্রথমে করতে হবে কি, প্রথমে এইটার সাথে এইটা কি হবে, গুণ হবে, আর সেই গুণ ফলের সাথে এইটা কি হবে, যোগ হবে। তাহলে 45 সাথে সাথে এটা গুণ করব, গুণ করে তার সাথে 1172 যোগ করব, যোগ করে সে ফলটা লিখব উপরে, আর নিচে যেটা আছে সেটাই লিখব। তাহলে নিচে লিখলাম 4995। এখন এই দুইটা গুণ করে এটা যোগ করব। তাহলে 45 ইন্টু 4995 প্লাস 1172, তাহলে আসে হলো 225947। এখন এটা আমরা ক্যালকুলেটরে ভাগ করব, ভাগ 4995 আসতেছে হলো 45.2346 এই 346ই বারবার আসতেছে। তো বারবার যেটা আসবে সেটাকে আমরা একবার লিখব। যদি একটা ডিজিট বারবার আসে তাহলে সেই ডিজিটটাকে একবারই লিখব, দুইটা ডিজিট বারবার আসলে পরে সেই দুইটা ডিজিট একবার লিখব, আর তিনটা ডিজিট বারবার আসলে সেই তিনটে ডিজিট একবারে লিখে দিব। তাহলে 45.2, দেখো এই 346 বারে বার আসতেছে, তাহলে আমরা 346 একবার লিখব। তাহলে যারা বারবার আসতেছে তাদের মাথায় পৌনঃপুনিক পয়েন্টটা দিব। তাহলে এখানে হলো এই তিনটা ডিজিট আসতেছে, অতএব তিনোটার মাথায় পৌনঃপুনিক। কিন্তু একটা রীতি আছে, তিনটা যদি আসে বা চারটা যদি আসে তাহলে প্রথমটা এবং শেষটাকে দিলেই মাঝখানেরটাও বোঝাবে। তাহলে এই প্রক্রিয়ায় তোমরা এই যে 2 নম্বর যে আবৃত দশমিকে প্রকাশিত করতে বলছে সেটা তোমরা করে ফেলবা। আমার এই উদাহরণগুলি লক্ষ্য করো। এই উদাহরণগুলি অনুসারে তোমার যে জ্ঞান অর্জিত হবে সেটা দ্বারা তুমি তোমার উপর অর্পিত দায়িত্বগুলি পালন করো, কাজগুলি নিজে সমাধান করো। দেখবা তোমার কনফিডেন্সটা কত শক্ত হবে এবং তোমার ভিতরে একটা একটা সাহস চলে আসবে, একটা কনফিডেন্স গ্রো হবে। তুমি নিজের অ্যাসাইনমেন্টটা নিজেই করেছো, আত্মবিশ্বাসটা বড় হবে, আত্মবিশ্বাসের ভিতটা শক্ত হবে। আর সবচেয়ে বড় কথা হলো তুমি একটা প্রাউড ফিল করবা যে আমি আমার কাজ আমি নিজেই করেছি। তাহলে আসো এবার 3 নম্বরে। n সমান 2p - 3 p belongs to n এবং n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা এই ধরনের আরেকটা অঙ্ক সাজিয়েছি যে n সমান 2x - 5 যেখানে x belongs to n এবং n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। আমরা যদি এইটার সমাধান করতে পারি ইজিলি আমরা এটার সমাধান করতে পারবো। তোমার উপর অর্পিত কাজ এইটা, সুতরাং এটা তুমি নিজেই করবে। এই যে আমি এটা করাচ্ছি এইটার সহযোগিতা নিয়ে বা এইটা করানোর পরে যে তোমার যে অভিজ্ঞতার অর্জন হবে সেই অভিজ্ঞতার আলোকে তুমি এটার সমাধানটা নিজেই করতে পারবে। তাহলে দেখো আমরা লিখি যে দেওয়া আছে n সমান হলো 2x - 5। তাহলে দেখেন একটা n স্কোয়ার আছে, n স্কোয়ার যদি আনতে চাই তাহলে আমাকে এটা কি করতে হবে, উভয় পক্ষকে বর্গ করতে হবে। তাহলে n স্কোয়ার সমান হলো 2x - 5 তার হোল স্কোয়ার। আমরা কি করেছি, বর্গ করে। এখন এটাকে a - b হোল স্কোয়ারের যে সাধারণ সূত্রটা আছে সেটা আমরা লিখব। তাহলে a স্কোয়ার মানে কত,
2x এর হোল স্কোয়ার মাইনাস 2a, এ মানে হলো 2x, b মানে হলো 5 প্লাস b স্কোয়ার মানে হলো 5 স্কোয়ার। এটাকে লেখা যায় 4x স্কোয়ার মাইনাস, এটা গুণ করলে কত হয় 20x প্লাস 25। এবার দেখো 4x স্কোয়ার মাইনাস 20x প্লাস এই যে 25 আছে, এটাকে আমাদের একটু ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? আমাদের ভাগ করতে বলছে কত দ্বারা? 4 দ্বারা। 25-এর আগের কোন সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যায়? 25-এর আগের সংখ্যাটা 4 দ্বারা ভাগ করা গেলে তাহলে সেই সংখ্যাটা হবে কত? 24। 4 6 24। তাহলে এটাকে আমরা লিখব 24 যোগ 1। এখন এখানে 25 না থেকে এইটার ক্ষেত্রে যদি যেইটাই আসুক, এখানে যে সংখ্যাটাই আসবে সেইটার ঠিক আগে কোন সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাটা লিখতে হবে। যেমন এখানে যদি তোমার আসতো 13, তাহলে 13-র আগের কোন সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যায়? 13-র আগের সংখ্যা হলো 12, মানে 13-র আগের সংখ্যা যে 12 আছে সেই 12কে 4 দ্বারা ভাগ করা যাবে, তখন আমরা 12 যোগ 1 লিখব। এটা একটু খেয়াল করতে হবে। এখন খেয়াল করো, এই পর্যন্ত যে সংখ্যাগুলি আছে সবগুলি সংখ্যা থেকে 4 কমন যায়। তাহলে আমরা যদি 4 কমন নেই তাহলে এখানে থাকে হলো x স্কোয়ার মাইনাস 4 দ্বারা 20-কে ভাগ করলে হয় 5x প্লাস 24-কে 4 দ্বারা ভাগ করলে হবে 6 প্লাস 1। দেখো এই যে সংখ্যাটা আসছে এই সংখ্যাটা কিন্তু 4-এর গুণিতক, সুতরাং এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। অথবা আরেকভাবে চিন্তা করো যে এটার দুইটা অংশ, একটা হলো 4 আর একটা হলো এইটা। 4 যদি কারোর সাথে গুণ থাকে তাহলে এই যে সংখ্যাটা হলো, এই সংখ্যাটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য। যে সংখ্যাটি গুণ আকারে থাকবে অবশ্যই সেই সংখ্যা দ্বারা এটা বিভাজ্য। 4 গুণ আকারে আছে, অতএব এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। যদি এখানে 8 থাকতো তাহলে স্পষ্টতই এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা লিখতে পারি স্পষ্টত 4 ইন্টু x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এইটুক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে এই যে প্লাস আকারে যে আছে সেইটা অবশিষ্ট থাকবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 4 ইন্টু x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস 1 সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 1। অর্থাৎ তাহলে এটা কি হলো, এইটা সেটাই হলো n স্কোয়ার। অর্থাৎ n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 1। এটা যে প্রক্রিয়া করেছি ঠিক তোমরা এই 3 নম্বর অঙ্কটা একই প্রক্রিয়া করো, সুন্দরভাবে একদম দেখবে নিখুঁতভাবে অঙ্কটা হয়ে যাবে। এখন আমি যদি এটাই করে দিতাম তাহলে এখানে তো এই অ্যাসাইনমেন্টের কোনো সার্থকতা নেই। সুতরাং এই যে অঙ্কটা করানো হলো এইটার লব্ধ জ্ঞান দ্বারা তুমি মূল যে তোমার অ্যাসাইনমেন্টের অঙ্কটা আছে সেটা তুমি নিশ্চিন্তভাবে করতে পারবে। এবার 4 নম্বর অঙ্কটা দেখো যে ইউ একটা সার্বিক সেট দেওয়া আছে আর দুইটা সেট আছে এ বি।
তাহলে এর পূরক সেট ইন্টারসেকশন বি, এটা আমাদের বের করতে বলছে। তাহলে পূরক সেট যদি বের করতে হয়, যার পূরক সেট বের করতে হবে তাকে ইউ থেকে বিয়োগ করতে হবে, তাহলেই সেই সেটের পূরক সেট বের হবে। তাহলে এই অঙ্কটাকেই আমরা হুবহু এভাবে করব না। তাহলে এই অঙ্কটার আমরা সমাধান না করে আমি এইরকম আরেকটা অঙ্ক দিতেছি। দেখো, আমরা এই অঙ্কের সমাধানটা করব, এইটা করব ঠিক একইভাবে এটা করব। তাহলে দেখো, আমরা শুরুতে লিখি হলো এক্স এর পূরক সেট বলা আছে। তাহলে এক্স এর পূরক সেটকে কি লেখা যায়? ইউ থেকে এক্স বিয়োগ করা যায়। ইউ যে সার্বিক সেট সেটা আমরা লিখি 1 2 3 4 5 মাইনাস এক্স যে সেট আছে 1 3 5। এখানে মাইনাস আছে, ডিফারেন্স আছে, সুতরাং 1 3 5 এই সেট থেকে বাদ যাবে। বাদ যাওয়ার পর অবশিষ্টগুলি এখানে থাকবে। তাহলে 1 3 5 যদি বাদ দেই থাকে হলো 2 4। এখন লেখো, সুতরাং কমপ্লিমেন্ট অফ এক্স অথবা এক্স এর পূরক সেট অথবা এক্স প্রাইম ইন্টারসেকশন ওয়াই সমান, তাহলে কমপ্লিমেন্ট অফ এক্স এর মান কত? 2 4 ইন্টারসেকশন ওয়াইয়ের মান ছিল কত? 2 4 5। ইন্টারসেকশন ক্যাপ বা সেট ইন্টারসেকশন বললে বুঝতে হবে এই দুইটার মধ্যে কমন যারা আছে তাদেরকে নিতে হবে। তাহলে দুইটার ভিতরে কমন আছে কি? 2 4 2 4। তাহলে 2 4, এটাই আমাদের অ্যান্সার। সুতরাং এটা যেভাবে করা হলো এই প্রক্রিয়ায় তোমরা 4 নাম্বারটা করবে। এবার দেখো সৃজনশীল 1, এখানে দেওয়া আছে হলো এফ অফ এক্স সমান এবং জি অফ এ সমান, এইভাবে দুইটা ফাংশন দেওয়া আছে। ক নাম্বারে উদ্দীপকের সাথে সংশ্লিষ্টতা নেই এর যে একটা সেট গঠন পদ্ধতিতে একটা সেট দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা এই যে সেট, এইটার একটা অনুরূপ সেট নিয়েছি এবং এই সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এবং এইটা করার পর যে আমাদের অভিজ্ঞতাটা অর্জন হলো সেইটা প্রয়োগ করে আমরা ক নাম্বারের উত্তর করব। তাহলে দেখো, এটা লিখতে হবে যে এখানে x belongs to n such that x square is greater than 5 এবং x cube less than or equal 100। এই কথার অর্থ হলো যে xটা হলো স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেটা হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে 5 থেকে বড় হয় এবং ঘন করলে 100 থেকে ছোট অথবা 100-র সমান হয়, ওই সকল সংখ্যা দ্বারা গঠিত সেটটাই হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে এখানে n সমান সেটটা আমরা লিখে নেই 1 2 3 4 5 ডট 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 ডট, এরকম অসংখ্য চলতেছে। এটা প্রত্যেকটাই হলো x। তাহলে x সমান যদি 1 হয়, x সমান 1 হলে আমরা এখানে x এর জায়গায় 1 বসাবো। এই জিনিসটাই লিখবো, শুধু x এর পরিবর্তে কি লিখবো? 1। তাহলে দেখো 1 স্কোয়ার গ্রেটার দেন 5 এবং 1 কিউব লেস দেন অর ইকুয়াল 100। এই যে আমরা জিনিসটা লিখেছি, আসলে এই দুইটা শর্তর মধ্যে দুটাই ঠিক আছে না কোনোটা ভুল আছে সেটা আমরা একটু ফাইন্ড আউট করব। যদি কোনোটা ভুল থাকে বা শর্তটা সঠিক না হয় x এর মান 1 হলে, তাহলে সেটাকে কেটে দিব। কিভাবে কাটবো? দেখো, 1 এর স্কোয়ার হলো 1, সেই 1 কি 5 থেকে বড়? নিশ্চয়ই না। 1 এর স্কোয়ার 1, সেই 1টা 5 থেকে বড় নয়, কিন্তু এখানে দেখাচ্ছে বড়। তাহলে এই জিনিসটা, এই শর্তটা ঠিক না। তাহলে এটাকে আমরা এইভাবে কেটে দিব। আবার 1 এর কিউব হলো 1, সেইটা এখানে দুইটা জিনিস, ছোট অথবা সমান, দুইটার যে কোনো একটা সত্য হলে চলবে। তাহলে 1 এর কিউব 100 থেকে নিশ্চয়ই ছোট অথবা সমান আছে, তাহলে দুইটার যে কোনো একটা হলেই হবে।
তাহলে 1 এর কিউব হলো 1, সেটা 100 থেকে ছোট, ওকে আছে এটা। একইভাবে x সমান 2 হলে 2 স্কোয়ার গ্রেটার দেন 5 এবং 2 কিউব লেস দেন অর ইকুয়াল 100। 2 স্কোয়ার মানে হলো 4, 4 তো 5 থেকে বড় নয়, তাহলে কাটা যাবে। 2 কিউব হলো 8, 8 100 থেকে ছোট, এটা ঠিক আছে। তাহলে x সমান 3 হলে 3 স্কোয়ার ইজ গ্রেটার দেন 5 এবং 3 কিউব লেস দেন অর ইকুয়াল 100। 3 স্কোয়ার মানে হলো 9, তাহলে 9 5 থেকে বড়, এটা সঠিক। আর 3 কিউব হলো 27, 27 100 থেকে ছোট, এটাও সঠিক। তাহলে এখানে আর কোনো কাটাকাটি হলো না। তাহলে x সমান 4 হলে আমরা আবার লিখি 4 স্কোয়ার গ্রেটার দেন 5 এবং 4 কিউব লেস দেন অর ইকুয়াল 100। 4 স্কোয়ার মানে 16, 16, 16 5 থেকে বড়, এটা ঠিক আছে। 4 কিউব মানে হলো 64, 64 100 থেকে ছোট, এটাও ঠিক আছে। তাহলে x সমান 5 হলে 5 স্কোয়ার গ্রেটার দেন 5 এবং 5 কিউব লেস দেন অর ইকুয়াল 100। এখন দেখো 5 স্কোয়ার মানে হলো 25, তো 25 5 থেকে বড়, এটা ঠিক আছে। 5 কিউব মানে হলো 125, 125, তো 125 তো 100 থেকে ছোটও নয় আবার সমানও নয়, সুতরাং এটা ভুল আছে, এটা কাটা যাবে। তাহলে দেখো দুইটা শর্তই মানতেছে কে, এক্স এর মান কত হলে, 3 এবং 4 হলে। এই যে 3 দিয়েও দুইটা ঠিক আছে, 4 দিয়েও দুইটা ঠিক আছে, কিন্তু 5 দিয়ে একটা ঠিক আছে, একটা ভুল আছে, অতএব 5 গ্রহণযোগ্য হবে না। ও দুইটাই ঠিক থাকতে হবে, যে সংখ্যাগুলি দ্বারা দুইটা শর্তই মানে স্যাটিসফাই হবে, সেই সংখ্যাগুলি দ্বারা গঠিত সেট হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশিত সেট। সুতরাং আমরা লিখতে পারি নির্ণেয় সেট। তাহলে কোন কোন সংখ্যা দ্বারা মিলছে, 3 এবং 4 দ্বারা। তাহলে 3 4, এটাই অ্যান্সার। দেখো খ নাম্বার বলছে যে f অফ -2 সমান 0 হলে দেখাও যে রুট ওভার কে একটি অমূলদ সংখ্যা। তো এই খ নাম্বারের অনুরূপ আমি একটা অঙ্ক সাজিয়েছি যে f অফ x সমান এত এবং f অফ -3 সমান 0 হলে দেখাও যে রুট ওভার কে একটি অমূলদ সংখ্যা। তাহলে এই অঙ্কের সমাধান প্রক্রিয়ায় আমাদের যে অভিজ্ঞতা অর্জন হবে, সেই অভিজ্ঞতার আলোকে আমরা এই খ নাম্বারের উত্তরটা করব। তাহলে আমি এটার সমাধান প্রক্রিয়া যাচ্ছি। এখন হুবহু যে এভাবেই করতে হবে তা না, তোমার প্রেজেন্টেশন ডিফারেন্স হতে পারে, কিন্তু বেসিক জিনিসগুলি যেন একই থাকে। তাহলে দেখো f অফ x সমান হলো এটা, এখান থেকে আমাদের আনতে হবে f অফ -3। সুতরাং f অফ -3 সমান, আমরা x এর জায়গায় -3 বসাইছি, তাহলে এখানেও প্রত্যেক x এর জায়গায় আমরা কি বসাবো, -3 বসাবো। তাহলে আছে x কিউব, তাহলে -3 হোল কিউব প্লাস কে ইন্টু এক্স স্কোয়ার আছে, তাহলে -3 স্কোয়ার মাইনাস 9x আছে, তাহলে x এর পরিবর্তে কত বসাবো, -3, আর আছে কত, -45। এখন দেখো f অফ -3 এর মান কত বলা আছে, 0 বলা আছে, তাহলে f অফ -3 এর পরিবর্তে লিখবো হলো আমরা 0। তাহলে -3 এর কিউব কত হয়, -3 কিউব হবে -27 প্লাস কে ইন্টু -3 স্কোয়ার হলো +9, তো এখানে তো +9 না, শুধু 9 লিখবো। মাইনাসে মাইনাসে প্লাস, 9 আর 3 গুণ করলে হয় 27 -45। তো 0 সমান -27 প্লাস, এটাকে লেখা যায় 9k প্লাস 27 -45। তাহলে 0 সমান -27 প্লাস 27 বাদ, তাহলে রইল কত, 9k -45।
এটাকে যদি আমরা পক্ষান্তর করে দেই তাহলে 9k - 45 সমান 0 লেখা যায়। তাহলে 9k সমান লেখা যায় হলো 45। সুতরাং k সমান 9 দিয়ে 45 কাটলে 5 নং 45, k সমান আসলো 5। তা আমাদের বলছে কি রোডকে অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলছে। তার মানে এখন আমাদের প্রমাণ করতে হবে যেটা, সেটা আমরা লিখি যে এখন আমাদের প্রমাণ করতে হবে যে কে এর মান হলো 5। এখানে আছে রুট কে, তাহলে √5 একটি অমূলদ সংখ্যা। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রমাণটা শুরু করি। প্রথমে আমরা একটু ধরে নেব, ধরি √5 একটি মূলদ সংখ্যা। √5 একটি মূলদ সংখ্যা ধরে নিলাম। তাহলে মূলদ সংখ্যার একটা গঠন আছে, সেটা হলো কি √5 সমান হবে p/q, অথবা a/b হতে পারে। p/q belongs to n, স্বাভাবিক সংখ্যা, q greater than 1 এবং p/q সহমৌলিক। এই কথার অর্থটা কি, যে এটা হলো মূলদ সংখ্যার একটা স্ট্রাকচার, যে p/qটা স্বাভাবিক সংখ্যা হবে, q is greater than 1 হবে এবং p/q সহমৌলিক। সহমৌলিক কোনটা? সহমৌলিক হলো দুইটা সংখ্যাকে আমরা তখনই সহমৌলিক বলতে পারবো যে দুইটা সংখ্যাকে একই সঙ্গে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অথবা এটাকে বলা চলে যে দুটি সংখ্যার গসাগু কেবলমাত্র 1 হলে সেই সংখ্যা দুইটাকেই আমরা সহমৌলিক বলতে পারি। যেমন 3, 4, 3 এবং 4, 3 এবং 4কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা একসঙ্গে ভাগ করা যায় না। সুতরাং 3 এবং 4 সহমৌলিক। এরকম অনেক সংখ্যা হতে পারে। তখন এটাকে আমরা করব কি, উভয় পক্ষকে বর্গ করব। √5 তার স্কয়ার সমান p/q তার স্কয়ার। কি করেছি এটা? বর্গ করে। স্কয়ারের বাদ গেলে থাকে 5 সমান p²/q²। কিউ স্কয়ার, এখানে কিউ আছে দুইটা, একটা কিউ এখানে চলে আসলো, কিউ দুইটা আছে, একটা কিউ 5 এর সাথে চলে আসলো। তাহলে 5q সমান লেখা যায় p²/q। এখন আমরা বলছিলাম একটু আগে যে p/q হলো সহমৌলিক। তো সংখ্যা দুটো ধরেছিলাম, মনে করো p সমান ধরলাম 3 আর q সমান ধরলাম 4। তাহলে 5q সমান লেখা যায় কি 5 × 4। 5q 5 × 4, কিউর মান 4, তাহলে এটা হলো 20। আবার p²/q যেটা আছে সেটা হলো p ধরেছিলাম হলো 3, তাহলে দেখো 3² আর কিউর মান হলো 4, তার মানে এটা আসলে হলো 9/4। তাহলে দেখো এটা হলো একটা পূর্ণ সংখ্যা, আর এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটা ভাগ করলে দশমিক আসবে। সুতরাং এটা পূর্ণ সংখ্যা নয়। আমরা এই কথাটাই লিখব, q is greater than 1 এবং p/q সহমৌলিক। সুতরাং 5q এই দুটাকে সমান হয়েছে 20 আর 9/4, এই দুটো তো সমান না, অর্থাৎ 5q আর p²/q এই দুইটা সমান নয়।
ইজ নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। দেখো এটা সমান আমরা দেখাইছিলাম, কিন্তু পি এবং কিউর মান বসানোর ফলে এই দুইটা কিন্তু সমান হচ্ছে না, অতএব সমান নয়, এটা লিখে দিলাম। এইটা যদি সমান না হয় তাহলে √5 সমান যদি পি বাই কিউ ধরেছিলাম সেটাও কিন্তু সমান হবে না। এটা যদি ভুল হয় তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। ভুল মানে কি এই দুইটা সমান নয়। সুতরাং √5 ইজ নট ইকুয়াল পি বাই কিউ। এখন দেখো এইটা যদি সমান না হয়, এটা যদি ভুল হয়, তাহলে √5 যে মূলদ সংখ্যা ধরেছিলাম সেটাও ভুল। তার মানে হলো আমরা এই পাশে লিখবো এখন যে সুতরাং √5 মূলদ সংখ্যা নয়। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা মূলদ নয় সেটাই হলো অমূলদ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং √5 অমূলদ সংখ্যা, অর্থাৎ √k একটি অমূলদ সংখ্যা। প্রমাণিত। আশা করছি তোমরা বুঝতে পারছো। সুতরাং এইটা যেভাবে করা হলো একেবারে ঠিক এভাবেই তুমি এই অঙ্কটা খ নাম্বারটা ইজিলি করতে পারবা। আর এখানে একটা √5 সমান পি বাই কিউ, এই শর্তটা কিন্তু সকল ক্ষেত্রে একই থাকবে, এটা অপরিবর্তনীয়। সব অঙ্কের ক্ষেত্রেই পি কিউ বিলংস টু এন, কিউ ইজ গ্রেটার দেন 1 এবং পি কিউ সহমৌলিক। এই কথাটা এখানে √5 আসুক, √3 আসুক, √7 আসুক, যাই আসুক না কেন, সব ক্ষেত্রে এই যে আমরা এই একটা এই সাইডে যে লেখাটা লিখছি, মানে এটা এই শর্ত অনুসারে মূলদ সংখ্যাটা আমরা ধরে নিয়েছি। সুতরাং এই জিনিসটার কিন্তু কোনো পরিবর্তন নাই। তো আশা করি তোমরা খ নাম্বারটা করতে পারবে। এখন আমরা যাব গ নাম্বার। দেখো জি অফ এ থেকে আমাদের প্রমাণ করতে হবে গ নাম্বার, জি অফ এ স্কোয়ার সমান জি অফ এ টু দি পাওয়ার -2 অথবা এ ইনভার্স 2। এখন এইটা আমরা হুবহু না করে আমরা এই ধরনের একটা অঙ্ক তুলেছি, পাওয়ারটা চেঞ্জ করে দিয়েছি। তো ফাংশনের চলকের পাওয়ারটা একটু চেঞ্জ করে দিয়েছি এবং এটা প্রমাণ করব। তাহলে দেখো এইটার অভিজ্ঞতা দিয়ে আমরা গ নাম্বার অঙ্কের সমাধান করব। তো এইটা আমি দেখাচ্ছি যে কি দেওয়া আছে। f of x সমান 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 বাই x টু দি পাওয়ার 4। এখন আমাদের f of x স্কোয়ার আনতে হবে। সুতরাং f of x স্কোয়ার সমান, আমরা x এর জায়গায় x স্কোয়ার লিখেছি, সুতরাং এখানে যে সকল জায়গায় x আছে সব জায়গায় কি লিখবো, x স্কোয়ার লিখবো। তাহলে 1 প্লাস এখানে x এর পরিবর্তে লিখবো হলো x স্কোয়ার, তার পাওয়ার দেব কত 4। আবার এখানে x আছে, তাহলে x এর পরিবর্তে আমি লিখবো হলো x স্কোয়ার, তার পাওয়ার কত আছে 8। এখন নিচে আছে x টু দি পাওয়ার 4, তাহলে x এর পরিবর্তে লিখবো হলো x স্কোয়ার, তার পাওয়ার লিখবো কত 4। এখন সিম্পলিফিকেশন 1 প্লাস, দেখো x এর পাওয়ার গুণ হবে, তাহলে 4 দুগুণে 8 8 প্লাস x এর পাওয়ার 8 দুগুণে 16 16, তার নিচে লিখবো x টু দি পাওয়ার 4 দুগুণে 8 8। তাহলে আমাদের লেফট সাইডের কাজ এখানে শেষ। এরপরে আর হলো আমরা লিখবো আবার f of x টাকে আমরা আরেকবার লিখে নেই। f of x সমান 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 বাই x টু দি পাওয়ার 4। এখন এই যে রাইট সাইডে যে আছে f of x টু দি পাওয়ার -2, তাহলে দেখো এখানে কিন্তু একটা জিনিস আমরা পাই যে কারো পাওয়ার যদি -n হয় এটাকে লেখা যায় হলো 1 বাই a টু দি পাওয়ার n, সূচকের নিয়ম অনুসারে এটা লেখা যায়।
তাহলে এটা আমরা লিখতে পারি, সুতরাং এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এইটার কথাটাই আমি এখানে লিখতেছি, তারপরে এখানে আসব। তাহলে এটাকে এফ অফ এক্স এর পাওয়ার মাইনাস টু আছে, তাহলে এটাকে লেখা যাবে হলো 1/x স্কোয়ার সমান, এইটার কাজটা এখানে করে নিলাম। এখন এই অংশটা আমরা বিবেচনায় আনবো না, এই অংশটা বিবেচনায় আনবো। কিভাবে? এক্স এর পরিবর্তে হলো 1/x স্কোয়ার, তাহলে সকল এক্স এর জায়গায় আমি কি লিখবো? 1/x স্কোয়ার। আগে যেমন এক্স এর জায়গায় লিখছিলাম এক্স স্কোয়ার, এখন এক্স এর জায়গায় লিখবো হলো 1/x স্কোয়ার। তাহলে এটা আসি 1 প্লাস এক্স এর পরিবর্তে লিখবো হলো 1/x স্কোয়ার, তার পাওয়ার আছে কত? 4, প্লাস এক্স এর জায়গায় লিখবো হলো 1/x স্কোয়ার, তার পাওয়ার হলো 8। এরপরে নিচে আসে কত? এক্স আছে, তাহলে এক্স এর পরিবর্তে লিখবো আমি 1/x স্কোয়ার, তার পাওয়ার হলো 4। আমি ডান পাশে একটু কাজ করতেছি এখন। সমান, এরপর সিম্পলিফিকেশন, 1 প্লাস, দেখো 1 এর পাওয়ার 4 মানে কি 1, আর এক্স স্কোয়ারের পাওয়ার হলো 4, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এখানেও 1/x টু দি পাওয়ার কত আসবে? 8 দুগুণে 16, 16। তার নিচে আসে কত? 1/x টু দি পাওয়ার কত আসবে? 8 আসবে, x টু দি পাওয়ার 8। এখন এই উপরে কাজটা করব কি আমরা? উপরে একটু লসাগু করতে হবে। একই চলকের পাওয়ার যেটা বড় হবে সেটা হবে লসাগু, তাহলে x এর পাওয়ার হবে কত? 16। 1 থাকলে পরে বা নিচে যদি কিছু না থাকে, এইটার এটা ডাইরেক্ট গুণ হবে, তাহলে কত আসবে? x টু দি পাওয়ার 16 প্লাস এই x টু দি পাওয়ার 8 দ্বারা x টু দি পাওয়ার 16কে ভাগ করতে হবে। উপরে এখানে x আছে 8টা, এখানে আছে 16টা, তাহলে 16টাই থেকে 8টা চলে যায়, সূচকের কাটাকাটির ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, তাহলে x 8টা আর এখানে আছে x 16টা, তাহলে 8টা কাটা যাবে, তাহলে আরও 8টা রয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার 8 প্লাস এইটার এটা মিলে গেলে উপরে আছে কত? 1, সেই 1টা লিখতে হবে। নিচে যেটা আছে সেটাই আমরা লিখে দিলাম। এখন উপরের যে ভগ্নাংশটা আছে, এটা তো উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ। উপরের ভগ্নাংশটা আমরা একটু লিখে নেই, x টু দি পাওয়ার 16 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস 1, আর নিচে আছে হলো x টু দি পাওয়ার 16 গুণ এই ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে x টু দি পাওয়ার 8 যাবে উপরে, নিচে আসবে 1। এখন এইটা দ্বারা এইটাকে কাটবো, কাটলে পরে হয় কি? x আছে 8টা আর এখানে আছে 16টা, 8টা চলে যায় আর বাকি আরও 8টা x রয়ে যায়, তার মানে হলো x টু দি পাওয়ার 8। এভাবে আমরা লিখে দিলাম। এখন এটাকে একটু সাজাই লিখি যে 1 x টু দি পাওয়ার 8, এভাবে আমরা লিখব 1 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 16 বাই এখানে থাকে কত? x টু দি পাওয়ার 8। তাহলে এই যে f অফ x স্কোয়ার এবং f অফ x টু দি পাওয়ার মাইনাস 2 বা 1/x স্কোয়ার, এটার মান কিন্তু দুইটা সমান হয়ে গেছে, এটা আর এটা সমান হয়ে গেছে, তার মানে কি? এই দুইটা সমান আমরা লিখতে পারি। সুতরাং f অফ x স্কোয়ার সমান f অফ x টু দি পাওয়ার মাইনাস 2 প্রমাণিত। সুতরাং এই অভিজ্ঞতা দিয়ে তোমরা এই গ নাম্বারটা করবে, দেখবা মজাই পাবে, খুব ভালো লাগবে যে নিজেরটা নিজে করতেছি, ফিলিংসই আলাদা আসবে। প্রিয় শিক্ষার্থী, এখন হবে সৃজনশীল 2 নম্বর প্রশ্নটা। একটা অনিয়মিত বহুভুজ দেওয়া আছে। অনিয়মিত বহুভুজ বলতে যে এই চিত্রটার মধ্যে অনেকগুলি ক্ষেত্র দেওয়া আছে, যে ক্ষেত্রগুলি
একটা ক্ষেত্রের সাথে আরেকটা ক্ষেত্রের মিল নেই, এই জন্য এটাকে বলা হবে অনিয়মিত বহুভুজ। তো এই প্রশ্নের উত্তরটা আমরা খুব সতর্কতার সাথে খেয়াল করব। দেখো, বোর্ডে আমি অনেক জিনিস লিখে রেখেছি, তার মধ্যে হলো এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রটা হলো তোমার উদ্দীপক, এবং এটা সৃজনশীল প্রশ্নের এই ক খ গ তিনটা প্রশ্ন এখানে দেওয়া আছে। তো চিত্রটা আমরা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি। আমি এই প্রবলেমটা করতে গেলে যে সকল পূর্বজ্ঞান তোমার জানা প্রয়োজন, যে সকল তথ্য জানা প্রয়োজন, সবগুলি নিয়ে আমি বিশ্লেষণ করব। এই অঙ্কটার সমাধান প্রক্রিয়া যদি তুমি ভালো মতো বুঝতে পারো, তাহলে শুধু এই অঙ্কের সমাধানটাই শুধু তুমি পারলে না, এইটার সাথে সংশ্লিষ্ট, এইটার সাথে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জড়িত আছে। জ্যামিতির বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে তুমি ভালো ধারণা পাবে এই অঙ্কটার সমাধানের ক্ষেত্রে। তো দেখো, আমরা যদি চিত্রটা ভালো মতো লক্ষ্য করি, খুব ভালো মতো লক্ষ্য করলে আমরা দেখব যে এখানে একটা বৃত্ত দেওয়া আছে। এখান থেকে জি এ, এই জি এটা এই যে বৃত্তের ব্যাস, জিই হলো ব্যাস, আর জি এ এই ব্যাসের সাথে লম্ব আকারে আছে, আবার ইডিটাও ব্যাসের সাথে লম্ব আকারে আছে। আর ডিসি এবং এ বি, এখানে আসলে উল্লেখ করা দরকার ছিল যে এরা কিভাবে আছে। এরা আসলে সমান্তরাল, ডিসি এবং এ বি এরা আছে সমান্তরাল। তাহলে দেখো, আমাদের প্রথম প্রশ্নে যদি আমরা যাই, বিসির সমান কত এটা বের করতে বলছে। তাহলে বিসির মান যদি বের করতে বলে, তাহলে দেখো, এটা তোমরা নিজেরাই পারবে, আমি শুধু তোমাদের ধারণাটা দিয়ে দিব যে আমরা যদি এই সি থেকে একটা লম্ব আঁকি, এখানে এটার নাম দিলাম মনে করো CH, একটা লম্ব আঁকলাম। লম্ব আঁকার ফলে CHB কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এই সমকোণী ত্রিভুজের BC হলো অতিভুজ, আর CH এবং HB এরা লম্ব অথবা ভূমি। বিসির মান যদি বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের পিথাগোরাসের সূত্রটা প্রয়োজন পড়ে। পিথাগোরাসের উপপাদ্য দেখো, এই যে ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ, এইটা হলো এক সমকোণ। তাহলে এইটা যদি অতিভুজ হয়, তাহলে বিসি স্কোয়ার সমান হবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমান হলো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে বিসি সমান হলো স্কোয়ার ডানে গেলে হবে রুট ওভার এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখন তোমার হলো বিসি স্কোয়ার, বিসির মান যদি আমি বের করতে চাই, তাহলে আমার সিএইচ এবং এইচবি এই দুইটা মান জানা থাকতে হবে। এই দুইটা মান এখানে জানা নাই। তাহলে সুতরাং এখানে কোনো একটা কাজ করে সিএইচ এবং এইচবি এর মান আমরা বের করতে পারবো। দেখো, এই ইডিকে যদি আমরা বর্ধিত করি, তাহলে এটা দিলাম মনে করো এম। তাহলে এই রেখাংশটা কিন্তু এই এবির উপর লম্ব হবে, কারণ এইটা লম্বভাবে আছে। লম্বভাবে থাকার কারণে আবার এইটার সাথে এই রেখাটা লম্বভাবে আছে, এইটার সাথে এবি রেখাটা লম্বভাবে আছে। সুতরাং ইডি যদি আমরা বর্ধিত করি, অবশ্যই এবি এর সাথে এটা লম্বভাবে থাকবে। খেয়াল করো, জি এ হলো 12 সেন্টিমিটার, আবার ইডি হলো 5 সেন্টিমিটার। জি এ এবং
EM এই দুটো কিন্তু সমান, তাহলে EM 12 সেন্টিমিটার আর ED যদি 5 সেন্টিমিটার হয়, স্বাভাবিকভাবেই তখন 12 থেকে 5 বিয়োগ করলে এটা হবে 7 সেন্টিমিটার। দেখো DM এবং CH এই দুইটা সমান হবে, এই দুটো যদি সমান হয় তাহলে CHটাও কত হবে? 7 সেন্টিমিটার। এবার দেখো DC এবং MH সমান হবে, তাহলে DC যদি 7 হয় তাহলে MHও কি হবে? 7 সেন্টিমিটার হবে, 7 সেন্টিমিটার হবে। AB আছে হলো তোমার 15 সেন্টিমিটার। আবার দেখো চিত্রে DE সমান হলো GE, তাহলে DE এবং GE যদি সমান হয় তাহলে DE আছে 5 সেন্টিমিটার, তাহলে GE যেটা আছে এটাও হবে কত? 5 সেন্টিমিটার। তাহলে দেখো GE এবং M আবার সমান হবে, তাহলে এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে AM এটা হবে 5 সেন্টিমিটার। এবার লক্ষ্য করো AB এটা আছে হলো 15 সেন্টিমিটার, আর এই পর্যন্ত 5 আর 7 হলো 12 সেন্টিমিটার, তাহলে বাকি থাকে 15 সেন্টিমিটার থেকে 12 যদি বাদ দেই তাহলে বাকি থাকে 3 সেন্টিমিটার, তাহলে এইটুক হবে কত? 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এখন এই যেখানে যে কাজ করলাম আমরা, যেটা বর্ধিত করলাম, এখানে CH লম্বা আঁকলাম, এইটা আর এইটার সমান, এইটা আর এইটার সমান, এইটা সমান এইটা, এইটা 5 সেন্টিমিটার হলে এটাও 5 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার। কিভাবে আসলো? 12 থেকে এই 5 বিয়োগ যায় এই 7 হয়েছে, এটা যদি 7 হয় তাহলে এটাও হবে 7 সেন্টিমিটার। এরপরে দেখো এই DC 7 সেন্টিমিটার হলে MHও হবে 7 সেন্টিমিটার। এখন A থেকে H পর্যন্ত আছে হলো 5 আর 7 12, তাহলে 15 থেকে যদি 12 দেই বিয়োগ দেই তাহলে থাকে 3, তাহলে HB হলো 3 সেন্টিমিটার। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখন ইজিলি BCর মান বের করতে পারতেছি। এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি তুমি তোমার নিজের মতো করে খাতায় লিখবে। এখানে আমি হুবহু লিখে দেব না, নিজের মতো করে খাতায় লিখে, আমার দরকার হলো এটা 7 সেন্টিমিটার আসছে আর HB হলো 3 সেন্টিমিটার আসছে, এই দুইটার মান নির্ণয়ের জন্যই আমাদের এই এতগুলি কাজ করতে হয়েছে। এখন দেখো এই দুইটা মান যদি আমরা পেয়ে যাই তাহলে ইজিলি BCর মান কিন্তু আমি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমি BCর মানটা বের করতে পারলাম। তাহলে আমাদের কয়ের উত্তর কিন্তু হয়ে গেল। এখন দেখো EFG অর্ধবৃত্তের পরিধি, EFG এই যে অর্ধবৃত্ত এখানে আছে, অর্ধবৃত্তটা হলো এই যে এটা, EFG। তাহলে অর্ধবৃত্ত সম্পর্কে তুমি যদি ওর পরিধি বের করতে চাও তাহলে বৃত্ত সম্পর্কে তোমাকে একটু ভালো ধারণা রাখতে হবে। কিভাবে? এই জন্য আমাদের এই 2 নাম্বার জিনিসটা ভালো মতো বুঝতে হবে। এটা R ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। তাহলে বৃত্তের দেখো এইটা যদি ব্যাস হয়, ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান ব্যাস বাই 2 একক। বৃত্তের পরিধি অথবা পরিসীমা একই কথা, বৃত্তের পরিধি অথবা পরিসীমা সূত্র হলো 2 পাই r একক। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই r স্কয়ার বর্গ একক। এখন অর্ধবৃত্তের পরিধি বা পরিসীমা, অর্ধবৃত্ত, তাহলে বৃত্তের পরিধি যা আছে তার অর্ধেক হবে, অর্ধেক মানে হাফ দ্বারা গুণ করতে হবে, তাহলে হাফ ইন্টু 2 পাই r পরিধি, এই 2 কাটা থাকে হলো পাই r। অর্ধবৃত্তের ক্ষেত্রফল, তাহলে এই যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলকে হাফ দ্বারা গুণ করলেই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের হয়ে গেল।
এই ধারণাগুলি প্রয়োগ করে আমরা ইএফজি অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করব। তাহলে দেখো, আমি যে কথাগুলি বললাম এই ভিডিওটা তোমরা মাঝে মাঝে পজ করে খাতায় এগুলি নোট ডাউন করবে। এগুলি লেখার পর আমি যে কথাগুলি বলতেছি এগুলি নোট ডাউন করার পর তারপরে তুমি ফাইনালি সমাধানে যাবে। প্রথমে খসড়া করবে। তাহলে দেখো, ইএফজি অর্ধবৃত্তের পরিধি, ইএফজি অর্ধবৃত্তের পরিধি, এই অর্ধবৃত্তের বা এই বৃত্তের ব্যাস কিন্তু জিই 5 সেন্টিমিটার, কারণ ডি সমান জিই, যে ডিই ছিল 5 সেন্টিমিটার, তাহলে জিইটা হবে কত? 5 সেন্টিমিটার। তাহলে এই অর্ধবৃত্তের আমাদের কি লাগবে? পরিধি যদি বের করতে চাই তাহলে দেখো পাই আর এর মান লাগবে। তাহলে ব্যাস আছে হলো 5 সেন্টিমিটার, ব্যাস আছে 5 সেন্টিমিটার, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ব্যাসার্ধ বের হবে 5/2 সমান 2.5 সেন্টিমিটার। এরপরে আমরা লিখব, সুতরাং ইএফজি অর্ধবৃত্তের পরিধি সমান পাই। এভাবে লিখতে পারো 1/2 × 2πr সমান পাই। তখন পায়ের মান 3.1416 বসাবে, আর এর মান কত? 2.5 বসাবে। বসানোর পরে তারপরে ক্যালকুলেটরে হিসাব করে, এখানে বর্গ একক হবে না, শুধু একক হবে। এটা ক্যালকুলেশন করার পরে যে রেজাল্ট আসবে সেটাই হবে অর্ধবৃত্তের পরিধি। তাহলে এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা এবং ক্ষেত্রফল এটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, এইটা বের করার আগে আমরা চিত্র সম্পর্কে আরেকটু ধারণা নেব। সেটা হলো পরিসীমা। এ বি সি ডি, এ বি সি ডি ই এফ জি, এই যে বাউন্ডারিটা আছে, চারদিকের যে দেওয়াল তুমি চিন্তা করতে পারো, এই সম্পূর্ণ দেওয়ালটার দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এই দেওয়াল যদি আমরা বের করতে চাই তাহলে আমরা লিখব, ভিডিও পজ করে মাঝে মাঝে পজ করে আমি যেগুলি বলতেছি সেটা লিখব, যে এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা সমান, প্রথমে এই বাহু লিখব এ বি। এটা লিখব হলো কিভাবে? পরিসীমা সমান আমরা লিখব হলো, আমি এটা এখানে একটু লিখতেছি, এ বি প্লাস তারপরের দেওয়ালটা আছে কি বিসি, প্লাস তারপরে আছে হলো সিডি, প্লাস তারপরের দেওয়ালটা আছে হলো ডিই, প্লাস এইখানে এসে কিন্তু এটা সরল রেখায় নাই, এটা হলো অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তকে এটাকে আমরা বৃত্তচাপ বলতে পারি। বৃত্তচাপ ই এফ জি, অথবা চাপ ই এফ জি। এবং আরেকটা দেওয়াল আছে সেটা হলো জিএ প্লাস জিএ, এত সেন্টিমিটার। এখন ধারাবাহিকভাবে আমরা সবগুলির মান বসাবো, এ বি বি সি সি ডি ডি ই। এই চাপ ইএফজি যেটা, সেটাই হলো এই ইএফজি অর্ধবৃত্তের পরিধি। এই ইএফজি অর্ধবৃত্ত আর চাপ ইএফজি একই কথা। তাহলে ইএফজি অর্ধবৃত্তের যে পরিধির যে মানটা আসছিল সেই মানটা আমরা চাপ ইএফজির এখানে বসিয়ে দেব, আর সবগুলির এই যে রেখাংশের মানগুলি বসিয়ে ক্যালকুলেটরে হিসাব করে দিব। তাহলে আমাদের পরিসীমা বের হয়ে গেল। পরিসীমা পর্যন্ত ক্লিয়ার। ক্ষেত্রফল বের করার জন্য আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। ক্ষেত্রফল এখানে
কয়টা ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলিকে আমরা আগে চিহ্নিত করব। আচ্ছা, এখন এ বি সি ডি ই এফ জি এই যে একটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্র কিন্তু অনেকগুলি ক্ষেত্রে বিভক্ত। এই ক্ষেত্রটার ভিতরে অনেকগুলি ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলি আমরা আগে চিহ্নিত করব। তাহলে দেখো, আমি যদি জিনিসটা এইভাবে লিখি, এটা হলো যে গ নাম্বারটা ছিল যে এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল সমান, এখানে আগে কয়টা ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলিকে আমি আগে চিহ্নিত করব। তুমি দেখো, আমরা যদি উপর থেকে আসি তাহলে এইটা হলো অর্ধবৃত্ত জিইএফ, অর্ধবৃত্ত ক্ষেত্র এই অংশটা। তাহলে আমরা এটা লিখতে পারি যে অর্ধবৃত্ত ক্ষেত্র ইএফ জি প্লাস, তাহলে একটা কিন্তু আমরা পেয়ে গেলাম এইটা। আরেকটা ক্ষেত্র আছে, দেখো এই অংশটা, এই যে জি এ এম ই, এইটা কিন্তু একটা আয়তক্ষেত্র, অর্থাৎ এ এম ই জি, এইটা একটা আয়তক্ষেত্র। তাহলে আমরা এই আয়তক্ষেত্র লিখি আয়তক্ষেত্রটা কি? এই আয়তক্ষেত্রটা এ এম ই জি, এ এম ই জি প্লাস, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্র গেল, তারপর এই আয়তটা এই ক্ষেত্র গেল। এখন বাকি আছে হলো এম বি সি ডি, এইটা কিন্তু একটা ট্রাপিজিয়াম, কারণ ডিসি এবং এমবি সমান্তরাল, তাহলে এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। তাহলে আমরা একটু লিখব ট্রাপিজিয়াম ক্ষেত্র। ট্রাপিজিয়াম ক্ষেত্র কি? এটা এম বি সি ডি, এম বি সি ডি। এখন আমরা প্রত্যেকটার সূত্র বসাবো। সূত্র যদি বসাই তাহলে দেখো, অর্ধবৃত্ত ক্ষেত্র ইএফজি, এই যে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ ইন্টু পাই আর স্কোয়ার, আমরা লিখব হাফ ইন্টু পাই আর স্কোয়ার, এখানে লিখব প্লাস আয়তক্ষেত্র এ এম ই জি, আয়তক্ষেত্র এ এম ই জি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ, প্রস্থ বি হলে ক্ষেত্রফল হবে এ বি বর্গ একক। এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। তাহলে এইটা আর এইটার গুণফল লিখতে হবে। তাহলে এখানেও আমরা লিখব যে এ এ আয়তক্ষেত্র এ এম জি, এটার পরিবর্তে আমরা লিখব কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা কোনটা? আমরা এই যে এখানে জি এ লিখতে পারি, জি এ ইন্টু এ এম, এটা লিখে দিতে পারি জি এ ইন্টু এ এম। তারপরে জি এ এবং এ এম এর পরবর্তী লাইনে মান বসাবো, প্লাস ট্রাপিজিয়াম ক্ষেত্র এম বি সি ডি, এম বি সি ডি। দেখো এখানে একটা ট্রাপিজিয়ামের সমান, দেখো ট্রাপিজিয়ামের
সমান্তরাল বাহুদ্বয় এ ও বি এবং উচ্চতা এইচ হলে ক্ষেত্রফল হলো হাফ অফ এ প্লাস বি ইন্টু এইচ বর্গ একক। ট্রাপিজিয়ামটার কথা খেয়াল, নিচের যে বড় বাহুটা আছে আর উপরের যে ছোট বাহুটা আছে এই দুইটা হলো সমান্তরাল, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল অর্থাৎ এ প্লাস বি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব বা উচ্চতা এইচ। তাহলে এই সূত্র অনুসারে আমরা এ এম বি সি ডি আমরা এটা নিতে পারি। তাহলে এটাকে আমরা ধরবো কি, এই জিনিসটাকে ধরবো, এটাকে ধরবো হলো এ, আর এটাকে ধরবো হলো বি, আর এটাকে ধরবো হলো এইচ। তাহলে তুমি তোমার সুবিধা মতো কথাগুলি লিখে ট্রাপিজিয়াম ক্ষেত্রের যে সূত্রটা আছে তারপরে মানগুলি বসাবে, মানগুলি বসানোর পর তারপরে তুমি সিম্পলিফিকেশন করবা, যে রেজাল্ট আসবে সেটাই হবে হলো এই সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের ক্ষেত্রফলটাও হয়ে গেল। এবার সর্বশেষ সৃজনশীল 3, আমাদের একটা সুষম বহুভুজ দেওয়া আছে। আমি এইটার হুবহু এটার সমাধানটা দেব না, আমি ডান পাশে একটা সুষম বহুভুজ এঁকেছি। আসলে সুষম বহুভুজটা হলো একটা সুষম পঞ্চভুজ, 5টা বাহু, 1 2 3 4 5, এই 5টা বাহু সমান এবং এই সুষম বহুভুজটা বা সুষম পঞ্চভুজটা 5টি সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত এবং সবগুলি ত্রিভুজই সর্বসম। এখন এই সুষম বহুভুজের ক্ষেত্রে যতগুলি ত্রিভুজ পাওয়া যাবে সেটা পঞ্চভুজ হতে পারে, অষ্টভুজ হতে পারে, সপ্তভুজ হতে পারে, সবগুলি ত্রিভুজই সর্বসম এবং অবশ্যই প্রত্যেকটা ত্রিভুজ সমদ্বিবাহু হবে। ষড়ভুজের বেলায় প্রত্যেকটা ত্রিভুজ হয় সমবাহু ত্রিভুজ, আর সব ক্ষেত্রে পঞ্চভুজ, সপ্তভুজ, অষ্টভুজ এই প্রত্যেকটার ক্ষেত্রেই যে ত্রিভুজগুলি আসবে প্রত্যেকটা ত্রিভুজই হবে হলো সমদ্বিবাহু ত্রিভুজ এবং সবগুলি ত্রিভুজই সর্বসম। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যদি এ ও বি ত্রিভুজের কথা চিন্তা করি তাহলে এ ও বি ত্রিভুজটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে অবশ্যই ও এ বাহু এবং ও বি বাহু এই দুইটা বাহু কি হবে, পরস্পর সমান হবে এবং এরা সন্নিহিত বাহু হবে, বাহুদ্বয় হবে। এখন এইখানে যে কোণটা আছে এই কোণটা আমরা নির্ণয় করব, এ ও বি কোণটা আগে নির্ণয় করব। তাহলে এ ও বি কোণটা কিভাবে নির্ণয় করা যায়, আমাদের কেন্দ্রে যে কোণটা আছে সেই কেন্দ্রের যে কোণটা সেই কোণটা হলো 360 ডিগ্রি। আর যেহেতু এটা পঞ্চভুজ, পঞ্চভুজ হলে 360 ডিগ্রিকে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এই এ ও বি কোণের মান পাওয়া যাবে। আর এখানে আছে অষ্টভুজ, অষ্টভুজের ক্ষেত্রে 360 ডিগ্রিকে আমরা 8 দিয়ে ভাগ করব, তাহলে কোণটা পাওয়া যাবে। তাহলে পি ও কিউ এই কোণটা পাওয়া যাবে। তাহলে এইখানে দেখো আমরা এটার সমাধানে যদি আমরা আগাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে চিত্রের বহুভুজটি একটি সুষম পঞ্চভুজ যা 5টি সর্বসম ত্রিভুজে বিভক্ত এবং
ত্রিভুজগুলো প্রত্যেকেই সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে কিন্তু এখানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ও এর সমান 5 সেন্টিমিটার। আমার ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমি যদি এভাবে লিখি, এখন ত্রিভুজ এ ও বি এর সন্নিহিত বাহুদ্বয়, একটাকে ধরলাম এ, এর সমান কত, ও এ, এটা কত আছে 5 সেন্টিমিটার। আরেকটা বাহু হলো বি, সেটা হবে কি ও বি, এটাও 5 সেন্টিমিটার। এখন এ ও বি কোণ বের করব। আবার এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ, এটাকে থিটা সমান লিখি হলো এ ও বি, কোণ এ ও বি। এটা বের করব কিভাবে? 360 ডিগ্রিকে, যেহেতু এটা পঞ্চভুজ, বাহু 5টা, 1 2 3 4 5, এজন্য 5 দিয়ে ভাগ হবে, ভাগ করলে হয় কত, 72 ডিগ্রি। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রটা কি, হাফ ইন্টু সন্নিহিত বাহুদের গুণফল ইন্টু সাইন থিটা। এখন আমরা এখানে মান বসাই দেব, হাফ ইন্টু এর মান 5, বি এর মান 5 সাইন 72 ডিগ্রি, এটা হলো বর্গ সেন্টিমিটার। এরপরে আমরা ক্যালকুলেটরে মানগুলি বের করে বসাই দেব। ঠিক এই প্রক্রিয়ায় আমরা সৃজনশীলের কয়ের উত্তরটা বের করতে পারি। এটা তোমরা নিজেরা করবা, নিজেরা করলে দেখবা যে মনে মনে সাহস আসবে যে আমি তো পারি। এরপরে আমরা যাব খ নাম্বার, সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত। আমরা যদি এই চিত্রে খেয়াল করি, সুষম বহুভুজের ক্ষেত্রফল, এখানে দেখো এই সবগুলি ত্রিভুজ কিন্তু সর্বসম। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আসবে, তাকে, এখানে ত্রিভুজ আছে কয়টা, 5টা, তাকে 5 দ্বারা গুণ করলেই সুষম বহুভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আমি আবার বলতেছি, সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত, এই প্রশ্ন যদি এইটার উপর প্রয়োগ করি, তাহলে এই যে এ ও বি এর ক্ষেত্রফল বের হয়েছে, এই ক্ষেত্রফলকে আমরা 5 দ্বারা গুণ করব। কেন? কারণ এখানে একই ধরনের 5টা ত্রিভুজ আছে, সর্বসম 5টা ত্রিভুজ আছে। অতএব এটাকে যদি, এখানে যে রেজাল্ট আসবে সেটাকে 5 দ্বারা গুণ করলে আমার সুষম বহুভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে কি হবে, এখানে কয়টা ত্রিভুজ আছে, 8টা, তাহলে 8 দ্বারা গুণ করলেই সুষম বহুভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এবার গ নাম্বার, অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো। আচ্ছা, প্রথম যে চিত্রটা ছিল, মানে সৃজনশীল 2-এ, সেখানে আমরা দেখেছি যে সেখানে অর্ধবৃত্ত ক্ষেত্র আছে, বৃত্ত ক্ষেত্র আছে, আয়তক্ষেত্র আছে, ত্রিভুজ ক্ষেত্র আছে, ট্রাপিজিয়াম ক্ষেত্র আছে। অর্থাৎ অনিয়মিত আকৃতির যে ক্ষেত্রটা আছে সেইটা বিভিন্ন আকৃতির ক্ষেত্রে বিভক্ত, এবং বিভিন্ন আকৃতির যে ক্ষেত্রগুলি আছে
প্রত্যেকটার জন্যই পৃথক পৃথক সূত্র ব্যবহার করে আমরা ক্ষেত্রফল বের করেছি এবং তারপরে সবগুলি ক্ষেত্রফল যোগ করেছি। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল করো যে 2 নাম্বার সৃজনশীলে যে চিত্রটা দেওয়া ছিল সেই চিত্রের যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে সেই চিত্রটাকে বেশ কয়েকটা বিভিন্ন আকৃতির ক্ষেত্রে আমাদের বিভক্ত করে নিয়ে প্রত্যেকটা অংশের ভিতর পৃথক পৃথক ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে তারপরে তাদের সমষ্টি বের করলেই আমরা সম্পূর্ণ চিত্রটার ক্ষেত্রফল বের করতে পেরেছি। আর এই চিত্রের ক্ষেত্রে দেখো এটা সুষম বহুভুজ হওয়ার কারণে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলেই সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা যাচ্ছে। কিভাবে? একটা ত্রিভুজের যে ক্ষেত্রফল বের হয়েছে, এখানে যে কটা ত্রিভুজ আছে শুধু সেই সংখ্যা দ্বারা গুণ করেছি, গুণ করলেই সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে। তাহলে চিত্র 1 এবং চিত্র 2 ভালোমতো পর্যবেক্ষণ করে দেখো যে কোন ক্ষেত্রে আমাদের প্রথম চিত্রটা অর্থাৎ অনিয়মিত আকৃতির যে ক্ষেত্রটা আছে সেইটার ক্ষেত্রফল বের করা সহজ, নাকি এই যে সুষম বহুভুজ আকৃতির যে একটা সুষম বহুভুজ যে দেওয়া আছে একটা, এইটার ক্ষেত্রফল বের করা সহজ? উত্তরটা কিন্তু একেবারেই সহজ। এটা তুমি সহজেই অনুমান করতে পারতেছো, সুতরাং আমি আর বলতেছি না। সুতরাং আমি যে কথাগুলি বললাম এইভাবে তুমি তোমার নিজের মতো করে গুছিয়ে কয়েকটা পয়েন্ট দিয়ে লেখো, দেখবা যে উত্তরটা যথার্থ হবে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।